সবাই তৈরি আছো? তৈরি থাকবেন। আগামী দিন আরো সভা হবে, সেখানে বক্তৃতা রাখা হবে। সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আমাদের প্রান্তীয় একমাত্র জেলা পরিষদ আইএসএফ এর রাজনুর ভাইকে। একবার আমাদের ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুর আলম খান মহাশয়কে উত্তরীয় সংবর্ধনা জানাবেন আমাদের প্রান্তীয় যাদবপুর লোকসভার অবজারভার, আমাদের যুব সমাজের আইকন অনির্বাণ তলাপত্র মহাশয়। আমাদের প্রান্তীয় ভাইজানকে আমাদের গর্বের বিধায়ক, বাংলার গর্ব যুব সমাজের আইকনকে ব্যাস করিয়ে উত্তর দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের প্রান্তীয় যাদবপুর আইএসএফের প্রার্থী নুর আলম খান মহাশয়। এবারে বক্তব্য দেবেন ভাইজান মনোনীত প্রার্থী আইএসএফ যাদবপুর কেন্দ্রের বিশিষ্ট আইনজীবী, আমাদের প্রান্তীয় মানুষের হকের কথা লড়ার জন্য বিশিষ্ট আইনজীবী নুর আলম খান মহাশয়কে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার মনে হয় শয়তান মোল্লা সাহেব হয়তো লাইভ দেখছেন, মানেন তো? মনে হয় লাইভ দেখছেন, 100% সহমত আমি। যদিও উনি ভাঙড়ের বুকে যে নারকীয় অত্যাচার চালাচ্ছেন, আজকের পর থেকে উনি আসতে হয়তো ভয় হবে, এটা 100% নিশ্চিত। সেই কারণের জন্য আপনারা সবাই মিলিত হবে, আমি একটা স্লোগান তুলবো, আপনারা আওয়াজ তুলবেন। এই আওয়াজের ভয়ে যেন আর অত্যাচার আর আক্রমণ যেন না হয়, এটা আপনারা লক্ষ্য করুন। পারবেন তো? ইনকিলাব, ইনকিলাব, মূল নিবাসী, মূল নিবাসী, ভারতবর্ষ, ভারতবর্ষ, আইএসএফ, আইএসএফ। বাহ, এই যে আওয়াজ আপনারা তুলেছেন, এই আওয়াজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যাদবপুর লোকসভা থেকে আইএসএফ এর প্রার্থী দিল্লি যাচ্ছে। সত্যি বলতে কি, আপনারা যারা এসছেন না ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে, কাউকে কিন্তু ভাড়া করে আনতে হয়নি, কাউকে গাড়ি রিজার্ভ করেও আনতে হয়নি। এই তথ্যটুকু পাওয়ার পরে তৃণমূলের নেতাদের ঘুম হয়তো হারাম হয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে বলি, আপনারা যারা এসছেন, আমাদের তো আর বালি চুরি আর কয়লা চুরির টাকা নেই, শিক্ষা চুরিরও টাকা নেই, চাকরি চুরির টাকা নেই। তাই আমরা হয়তো চেয়ার দিতে পারিনি, অনেকটা হয়তো পরিকাঠামো আরো ভালো করে সাজাতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের দলটা খুব নতুন এবং খুবই ছোট, সেই ক্ষেত্রে আপনারাই প্রমাণ করে দিচ্ছেন এই দলটা হয়তো খুবই সামান্য কয়েকদিনের মধ্যে শুধু রাজ্য পার্টি নয়, এটা ন্যাশনাল পার্টিতে খেলবে। এটা কিন্তু একটা সময় আমাদের গিনিস বুকে হয়তো নাম লেখাতে হতে পারে। আপনারা এসেছেন, আপনারা কিন্তু সবাই, প্রত্যেকে, সমস্ত আইএসএফ এর সমর্থক, কর্মী, নেতৃত্ব যারা আছেন, তারা কিন্তু অসংখ্য অসংখ্য বড় মাপের মূল্যবান রত্ন। আপনারা না হলে এই আইএসএফ এত তৎপর গতিতে এগোচ্ছে, এক্সপ্রেসকেও হার মানাবে, এত দ্রুত গতিতে এগোচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে এইরকম রেকর্ড আর কোন রাজনৈতিক দলের আপনারা দেখতে পাবেন না, যেটা আইএসএফ দেখিয়ে দিয়ে যাচ্ছে। ইতিহাসের দৃষ্টান্ত তৈরি করবে আইএসএফ। খুব কিছুদিনের মধ্যে জানতে পারবেন, হয়তো গিনিস বুকে নাম লেখানোর জন্য নওশাদ সিদ্দিকী সাহেবের কাছে হয়তো ওনারা আসছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে ভাঙড় বিধানসভা একটা অন্যতম বিধানসভা, যেই বিধানসভাকে ভারতবর্ষের প্রতিটি কেন্দ্র থেকে মানুষ জানতো ভাঙড় মনে সন্ত্রাস, ভাঙড় মনে বোম এবং গুলির আঁতুড় ঘর। এই জিনিসটা কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব বিশ্বের দরবারে প্রমাণ করিয়ে দেখেছেন যে ভাঙড় মনে সন্ত্রাস নয়, ভাঙড় মনে বোম গুলি বন্দুক নয়, ভাঙড় মনে উন্নয়নের রাস্তা দেখানো, ভাঙড় মনে পশ্চিমবঙ্গের মডেল, ভাঙড় মনে ভারতবর্ষের মডেল। আপনারা দেখেছেন
রক্তদান শিবির হয়েছিল। সেই রক্তদান শিবিরে আমার মনে পড়ে আমি ওই সময় উপস্থিত ছিলাম। মায়েরা রক্ত দিচ্ছেন, বোনেরা রক্ত দিচ্ছেন, ওনারা বলছেন আমরা একবার দিয়ে খুশি নেই, আবার দেবো, এক হাতে কেন দিয়েছি আরেক হাতে দেবো, এখনই নাও, নিতে বাধ্য করছে। ওরা আবেগপ্রবণ হয়ে পড়েছে। হয়তো জানা নেই যে একজন ব্যক্তি রক্ত দেওয়ার 90 দিন পরে হয়তো রক্ত দেবে, কিন্তু মায়েদের বোনেদের এই যে আবেগ, এই যে আইএসএফের প্রতি ভালোবাসা, এটা দেখে কিন্তু সারা বিশ্বের মানুষ কিন্তু চমকে যাচ্ছে। মানেন তো আপনারা? মানেন তো? জোশ কই, জোশ কই? আরে সবাই আমরা যুবক তো, আমরা সবাই যুবক তো। রক্ত কিন্তু আমাদের টকবক করে ফুটছে। এই টকবকে রক্ত দিয়ে যদি আমরা আইএসএফ কে ভোট দিয়ে, খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে দেখাতে না পারি, এই রক্তের কিসের মূল্য, কিসের দাম আছে রক্তের? আমরা তো যুবক। যারা আছেন বয়স্ক লোকেরা আবার খারাপ ভাববেন না, তারাও যুবক। মনের দিক থেকে আমরা সবাই যুবক, তাই তো? যাই হোক, আপনারা অনেক অপেক্ষা করছেন, অনেক সময় ধরে অনেকক্ষণ দাঁড়াচ্ছেন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আপনারা যারা এসছেন না, আপনাদের দেখে এত প্রশান্ত লাগছে যে আজকের এই যে জনসভা, এই জনসভা কিন্তু প্রমাণ করিয়ে দিচ্ছে আইএসএফ এর যে লক্ষণগুলো যেগুলো লাগে, যেমন দিল্লির পার্লামেন্টে দেখলে যে লক্ষণ লাগে, আইএসএফ জিতবে কিনা সেটাও কিন্তু একটা লক্ষণের প্রয়োজন হয়। কিন্তু আজ আইএসএফ যে আজকে যাদবপুর লোকসভা থেকে যাচ্ছে, এই লক্ষণ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, বর্তমান কিন্তু আমাদের আশু প্রয়োজন। যাদবপুর লোকসভার বিভিন্ন বিধানসভার বেশিরভাগ কিন্তু গ্রামীণ ক্ষেত্র থেকে বিলং করছে। যেই গ্রামীণ ক্ষেত্রের এতটাই করুণ অবস্থা, রাস্তাঘাটের এত বাজে হাল, গর্ভবতী মায়েরা যখন প্রসব যন্ত্রণায় ভোগেন, অ্যাম্বুলেন্সকে যখন ফোন করেন, সেই অ্যাম্বুলেন্স কিন্তু রাস্তায় আসতে পারে না। তাদের নিয়ে আসতে হয় রিক্সায়, কখনো বা কাঁধে তুলে নিয়ে আসতে হয়, কখনো ভ্যানে নিয়ে আসতে হয়। ভাববেন হয়তো গল্প হচ্ছে, আপনারা গ্রামের বুকে গিয়ে আপনারা বাস করেন, গ্রামের দিকে থেকে আরো প্রান্তিক যারা এরিয়া থাকেন, তারা দেখবেন কতটা সমস্যার মধ্যে মানুষ পড়ে আছে, কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের হসপিটালের একটা জরুরি প্রয়োজন আছে। বর্তমান যে সরকারি হসপিটাল আছে, এখানে কি চিকিৎসা হয় নাকি? চিকিৎসা হয়? আমি গত পরশুদিন সম্ভবত আমাদের কোনো একজন আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছিল, আমি অ্যাডমিট করার জন্য গেছিলাম। গিয়ে দেখি না ওখানে সার্চ হয়ে আছে হসপিটালের সামনে। পরিকাঠামো বোঝার জন্য বলছি, আমি খারাপ বলছি না, ছোট বলছি না কাউকে, এটাই বলছি। বর্তমান যে হসপিটালের অবস্থা, সরকারি হসপিটাল, এই হসপিটালে কিন্তু কৃষকের ছেলেরা যায়, কৃষিজীবীরা যায়, গরিব মানুষেরা যায়, ভ্যান চালকেরা যায়। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মানুষের জন্যই কিন্তু হসপিটাল। যাদের টাকা পয়সা আছে ওরা কিন্তু হসপিটালে যায় না, নার্সিং হোমে যায়, ওদের প্রচুর টাকা আছে। তাদের মধ্যে আবার দেখবেন একজন সাহেব, বর্তমান পশ্চিমবঙ্গের কি বলে যুব তাজ না কি সব বলে, উনি আবার চোখের চিকিৎসার জন্য আমেরিকা যান, দুবাই যান। আর উনি কিন্তু বানিয়েছেন একটা ঢপ সাথী কার্ড নাকি বানিয়েছেন না ওনার চিকিৎসা সাহেব? ওনার পিসি ঢপ সাথী কার্ড বানিয়েছেন তো? ওই ঢপ সাথী কার্ডে কিছু হয় নাকি? ওই স্বাস্থ্য সাথী কার্ডে যদি এত দাম হয়, আপনার ভাইপোটার চিকিৎসা করতে আমেরিকা কেন যাচ্ছে, দুবাই কেন যাচ্ছে? এই সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করুন। এর মানে কি আপনার হসপিটালের উপরে আস্থা নেই? এটাই তো আপনি প্রমাণ করছেন, তাই তো নাকি? আওয়াজ কই? আমার কথার সঙ্গে সহমত হয় নাকি? যাই হোক, বর্তমান আমাদের হসপিটালের যা পরিকাঠামো, এই পরিকাঠামোকে ঠিক করতে গেলে দিল্লির বুকে কিন্তু আওয়াজ তুলতে হবে, দরবার করতে হবে। তার জন্য কিন্তু খাম চিহ্নে যত বেশি সংখ্যক পারা যায় ভোট দিতে হবে, ছাপ দিতে হবে। প্রতিবেশীদের বলবেন, বন্ধুদের বলবেন, মায়েদের বোনেদের সবাইকে বলবেন, তাই তো? বলবেন তো? আমি প্রচার করতে গেছিলাম কালকে পরশুদিন ভাঙড়ের বুকে, সম্ভবত ওই আপনার বেওতা অঞ্চলে গেছিলাম। ওখানে প্রচার ক্ষেত্রে বলছিলাম যে দিদি খাম চিহ্নে ভোট দেবেন। উনি সম্ভবত কানে কম শোনেন, উনি বললেন যে কি চিহ্ন বললো? পাশের একজন তৃণমূল কর্মী বলছে আম চিহ্ন বলেছে। আম, এটা কিন্তু লক্ষ্য রাখবেন, আমাদের কিন্তু খাম চিহ্ন, চিঠির খাম, তাই তো? শিক্ষা ব্যবস্থাটা একটা খুব আমূল প্রয়োজন, পরিবর্তনের প্রয়োজন আছে। বর্তমান আমাদের যে বাড়ির ছেলেমেয়েরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়তে পারে না, কিংবা কেজি স্কুলে পড়তে পারে না, কারণ কি? আমাদের টাকা পয়সার অভাবের জন্য। আর নেতা ছেলেরা তারা ইংলিশ মিডিয়ামে পড়ে। আর ইংলিশ মিডিয়াম তো হবে কেন? কেজি স্কুলে বা কি দরকার আছে? সরকারি স্কুলে
যদি সুশিক্ষা পাওয়া যায়, বিশ্বমানের শিক্ষা পাওয়া যায়, তাহলে কেনই বা এইসবের দরকার আছে? তাই শিক্ষাকে উন্নত মানের করতে গেলে দিল্লির পার্লামেন্টে আওয়াজ তুলতে হবে। তাই দিল্লির পার্লামেন্টে আওয়াজ তুলতে গেলে কি করতে হবে? খাম চিহ্নে। যাই হোক, বক্তব্য আর দীর্ঘায়িত করবে না। আমার প্রিয়, আপনাদের প্রিয়, সবার প্রিয় আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান উপস্থিত আছেন। অধীর আগ্রহে আপনারা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন ভাইজান কখন আসবে, তাই তো? ভাইজানের বক্তব্য শুনবেন, সেই কারণের জন্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সকাল সকাল যাবেন, চুপচাপ খামে ছাপ দেবেন। সেই সঙ্গে সঙ্গে প্রশাসন যে বন্ধুরা যারা ডিস্টার্ব করবে, যারা মনে করে আইনকে হাতে তুলে নিচ্ছে, আইনের নামে আইপিসি সিআরপিসি না মেনে ভুলভাল ভাবে আমাদের কেস দিচ্ছে, তাই তো? আপনারা এইবার থেকে একটা কাজ করবেন। এখনো থানায় গেছিলাম আমি, থানায় যাওয়ার পরে পুলিশ বলছে বাই মিস্টেক তুলে ফেলেছিলাম, এখন ছেড়ে দিচ্ছি। 41 নোটিশ কমপ্লাই করার জন্য যাকে ওয়ারেন্ট হবে, যাকে অ্যারেস্ট করবে পুলিশ, তার আগে কিন্তু 41 নোটিশ দিতে হবে। আর যাকে গ্রেফতার করবে তার বাড়িতে কিন্তু একটা ওয়ারেন্ট মেমোতে সই করাতে হবে। সেই সই করিয়ে বাড়ির ব্যক্তিকে, বাড়ির যে পরিজন আছে, বাড়ির যে গার্জেন আছে, তাকে জানাতে হবে যে আমি উনাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছি সুস্থ সবল শরীরে, আমার নাম এই, আমি অফিসার। এইটা যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত আপনারা বাড়ি থেকে উঠবেন না, গাড়িতে উঠবেন না। বুঝতে পেরেছেন? বলবেন 41 নোটিশ শো করাতে হবে, এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন। আপনি কত বড় অফিসার হয়েছেন, আপনি কি আইনের ঊর্ধ্বে নাকি? সেক্ষেত্রে এই নোটিশ শো করানোর জন্য আপনারা আবেদন করবেন। যদি পুলিশ না শোনে, ভিডিও রেকর্ড করবেন, আমাকে পাঠাবেন, তারপরে আমি ব্যবস্থা করে নেব। বুঝে নেবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এসেছেন প্রত্যেকে আপনারা মহামূল্যবান রত্ন সম ব্যক্তিত্ব। সবার কাছে আশীর্বাদ চাইবো, সবার কাছে দোয়া চাইবো, যাতে যাদবপুর লোকসভা থেকে আইএসএফ মনোনীত প্রার্থী আমাকে করা হয়েছে, যেন দিল্লির পার্লামেন্টে আপনাদের হয়ে কথা বলতে পারি। তার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের জেলা কমিটির সভাপতি জনাব মালিক সাহেবকে আমাদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। আমাদের বরণ করে নিচ্ছেন কারিমুল, আমাদের কারিমুলকে দিয়ে বরণ করে নিতে হলো। ভাই, আমি 10-15 মিনিট খুব বেশি হলে বলবো, আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছেন। আর সব থেকে ভালো কথা কি জানেন, আমাকে ওই দিনকে খুব ভালো লেগেছিল যখন 21শে জানুয়ারি আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি, কলকাতাতে সকলকে নিয়ে যে প্রোগ্রাম করতে পারলাম না, স্বল্প লোককে ইনভিটেশন করে দিয়েছিল। আমার কারিমুল, আমার রায়নুর, আমার আসমা ভাবিরা, আমার মালিক ভাইরা, এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে, ওইদুল এবং যারা আছে, এদের নেতৃত্বে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যখন দেখেছিলাম যে মানুষের স্রোত ঢল, তখনই আমার খুব ভালো লেগেছিল যে ভাঙড় চকছুড়া নেতাকে তৈরি করেনি, ভাঙড় ওই নোটোরিয়াস ক্রিমিনালকে নয়, ভাঙড়ের জায়গা হচ্ছে কাদের জায়গা? আইএসএফ এর জায়গা, এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়। আজকে আমাকে, আমি একটা মেইনস্ট্রিম মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল, সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বললো ভাঙড়কে কি ভালো করা যায় না? আমি বললাম ভাঙড়কে যদি ভালো করতে চাই, মমতা ব্যানার্জি দায়িত্ব নেবে কি? অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেয় ভালো হয়ে যাবে, কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না। ওই জন্য নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের অবজারভার করে ভাঙড়ে অশান্তি করার চেষ্টা করছে। তবে একটা কথা, রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেটা ওটা বসা করে মাচা ভাঙছে, আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো গাঁওতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। কাদের চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার, কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপর আবার ভাবলাম, ও 10 চক্রে ভগবান ভূত, কথায় আছে ও লোহাও কিন্তু পানিতে ভাসে, কারের পথে কাঠের পাল্লায় পড়ে। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, একটা এমপির কাজ কি, একটা এমএলএর কাজ কি? আমরা বলেছি
আপনারা আমাকে এমপি করে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্যামেরার মাধ্যমে বলছি, পশ্চিম বাংলায় 293টা এমএলএ তাদের নির্বাচনী ক্ষেত্রে যা চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যতটা না পার্লামেন্টে দেশের রাজ্যের আইনসভায় বলেছে, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদের কয়েক বেশি গুণ আপনাদের সমস্যার কথা আইনসভায় তুলেছি। কিন্তু আমার হাতে তো দায়িত্ব নয় আমি সমাধান করে দিতে পারবো। আমি বিরোধী দলের বিধায়ক, আমি ওখানে গিয়ে এই সোনপুরের সবজি মার্কেটের কথা, এখানকার রাস্তাঘাটের কথা, এখানে নতুন বাস রুট দিতে হবে, এখানে আপনার হিমঘর দিতে হবে, কলেজ একটা আছে আর একটা কলেজ দিতে হবে, স্কুল কম আছে স্কুল বাড়াতে হবে, স্কুলে যে বাচ্চারা আছে তার টিচার কম সেটা দিতে হবে, ভাঙড়ের ছেলেরা স্পোর্টসে অনেক এগিয়ে আছে, স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি বন্ধ আছে, সেই লাইব্রেরিগুলোকে খুলে মানুষের পরিষেবা দিতে হবে। এই ভাঙড় 1 নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে, সেটা মাইনরিটি মুসলমান ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে। এক কথায় এখানকার মানুষের আর্থসামাজিক যে চাহিদাগুলো আছে সমস্ত বিষয়গুলো, সেই কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমি রাজ্যের আইনসভার মধ্যে তুলেছি। অপদার্থ শওকত মোল্লাদের সরকারেরা কর্ণপাত করেনি। এটা কিন্তু আমার দোষ নয়, দোষটা ওদের। আমি সমস্ত বিষয় ওখানে শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙড়ের মানুষ, লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের অভাব অভিযোগটা আইনসভার মধ্যে বলতে বলেছে, আমি গিয়ে সেখানে বলে দিয়েছি। কাজটা কি হবে? মুখ্যমন্ত্রীর কাজ হবে, মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা। কিন্তু অপদার্থ হিংসা পরায়ণেরা এরা আমাদের ডাকে সাড়া দেয়নি। ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছিল, ভাঙড়ে বিএলআর অফিসে যে শওকত মোল্লাদের কিছু চেলা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে, এরও বিরোধিতা রাজ্যের আইনসভার মধ্যে আমি করেছি। আপনাদের জনপ্রতিনিধি, আমার কাজটা হচ্ছে এটা হাতে মাইক, আপনাদের জনপ্রতিনিধি আমি, আমার কাজটা আমি যথাযথ পালন করে যাচ্ছি। ভাঙড়ের কৃষকরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছেন, এই কৃষকদের মাসিক আয় গড় যাতে বাড়ে তার হয়ে সওয়াল আমি বিধানসভার মধ্যে করেছি। আসল ব্যাপারটা কি জানেন? শওকত মোল্লাদের এত রাগ কেন আমার উপরে? শওকত মোল্লাদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো করি ওরা উত্তর দিতে পারে না আইএসএফের এক ভাঙড়ের বিধায়কের, সেই জন্য এরা এত রাগ আমার উপরে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, শওকত বাবুদের বলছি, অভিষেক বাবুদের বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, পারলে বিধানসভা টিভি চালু করুন, ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের ভোট দিয়ে ওখানে মেও মেও করে না ভাঙড়ের মানুষের কথা বলে, রাজ্যের মানুষের কথা বলে সেটা জানতে পারবে। ওরা উত্তর দিতে পারে না। যখন এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করি যে কত টাকা মাস গেলে ভাঙড়ের কৃষকদের ইনকাম হচ্ছে তার তথ্যটা দিন তো, ও দিতে পারে না, বলে পরে দেব। আমি প্রশ্ন করেছিলাম লেবার মিনিস্টারকে, এই যে আমাদের লেদার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তথ্যটা দিন তো, ওই মন্ত্রী বলছে আমার জানা নাই। তখন আমি বিধানসভায় প্রশ্ন করেছি স্পিকার স্যারের মাধ্যমে, স্যার আপনি বলুন কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? উনি মন্ত্রী, লেবারদের মন্ত্রী, উনি শ্রম মন্ত্রী, উনার কাছ থেকে জানছি, উনি বলছে আমি জানা নাই। যখন আমি এটা বলছি তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? ওই শওকত মোল্লাদের দলের বিধায়ক থেকে শুরু করে আর শুভেন্দু অধিকারীদের দলের বিধায়ক সবাই হো হো করে উঠেছে। তো আমার কথাই এক সুচবাজিকে ভাই যে আপনারা আইনসভার মধ্যে পাঠিয়েছেন ওরা পেরে উঠতে পারছে না, ওই জন্য শওকত মোল্লারা পুলিশ গুন্ডা মোস্তানের সহযোগিতা নিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাঙড়ের মাটি অত সহজ নয়, ভাঙড়ের মানুষ, ভাঙড় বাংলাকে পথ দেখায়, তাই ভাঙড় থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না। বন্ধুগণ, এখন
লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে। কি বলতে পারে? 5 বছরের বিধায়ক কি করেছে শুনুন, আপনাদেরকে বলি, বুক ঠুকে বলবেন একটা কথা, যে আমাদের বিধায়ক বারবার বলে যা করে তার ডকুমেন্টস রাখে, কোনো উল্টো পাল্টা কাজ করি না। ভাঙড়ের আমার এমপি ল্যাডের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি, কোথায় মন্দিরের সামনে লাইট দরকার, শ্মশানে তাদের দাহ করার পরে তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি, কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে, তাদের পানীয় জলের সমস্যা আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তো আর টাকা আসে না, আমি নোট করে ডিস্ট্রিক্টে পাঠিয়েছি। কিন্তু এই শওকত মোল্লাদের অপদার্থ সরকার আমাকে সেটা কাজটা চেপে রাখছে। তবে একটা কথা বলি, আমি বিগত দিনে বলেছি, আজকেও বলেছি, আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে 60 লাখ, ওটা বেড়ে 70 লাখ হয়েছে। যে 5 বছরে যে টাকা বরাদ্দ হবে, আমি আপনাদের বলি, যদি সরকার আটকেও রাখে, আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই 3 কোটি 3.5 কোটি টাকা ভাঙড়ের মানুষের জন্য খরচ করব। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি। 5 টাকার পেনের খোঁচাতে আর আবুল সাহেব এখন জেলের ভাত খাচ্ছে, আগামী দিনে সরকার সাহেব জেলের ভাত খাওয়াবো। তো আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ ভাঙড়বাসীর উন্নয়নের জন্য সে টাকা আমি বুঝিয়ে দেবো। তবে একটা কথা আপনাদের বলে যাই, আপনারা দায়িত্ব নেবেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি, কোথায় কত টাকা খরচ করেছি, এবং এই 5 বছরে একজন এমএলএ হিসাবে কি পারফরমেন্স করেছি, আপনাদের জন্য কটা বিধানসভায় বলেছি, কৃষকদের জন্য কটা বিধানসভায় বলেছি, হিমঘরের জন্য কি দাবি তুলেছি, ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের হোস্টেলের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের কলেজের জন্য কি কথা বলেছি, সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরাবুল সাহেবের বাড়ি থেকে শুরু করে চার সাহেবের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেবো, খামে ভরবো, আর 5 বছরের পারফরমেন্স কি আমার সেটা ওখানে জানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন। আমরা যাকে 2019-এ লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য, যখন সিএ এর বিরুদ্ধে বিল পাস হচ্ছিল তার বিরোধিতা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি। বলা তো দূরের কথা, লোকসভায় গিয়ে দাঁড়াই না। 100 দিন লোকসভা চললে খোঁজ নিলে দেখা যাবে হয়তো 30 দিন গিয়েছে খুব বেশি। আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি, আমি 1 দিন কামাই করেছিলাম, তাও বাড়িতে ফাল্গুন মাসের 21, 22, 23 পড়েছিল একদিন, ওই দিনটাই কামাই করেছিলাম। আর আমাকে এই অবৈধ সরকার অবৈধভাবে এই সরকার যতদিন আটকে রেখেছিল, সেই সময় বাজেট সেশনে আমি শুধু কামাই করেছিলাম। কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইন সবার মধ্যে, যে আইন যেখানে তৈরি হবে, আপনি কৃষক, আপনার বিরুদ্ধে যদি আইন তৈরি হয় তার বিরোধিতা করার জন্য আপনার সুখ দুঃখে আপনার কণ্ঠ হয়ে বিধানসভার মধ্যে বলা। আপনারা জানেন এয়ারপোর্ট করব বলে অনেক কথা বলছিল, আমি এই মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম ভাঙড়বাসীর মুখ্যমন্ত্রীর মহিলা মমতা গিয়ে কোদাল মাটি তুলে এই সরকার মমতা সরকার তুলে দেখা আমি বুঝিয়ে দেবো, আর এদের অমিলে অমতে এক কোদাল মাটি ফেলুক বুঝিয়ে নেবো। তার কয়েকদিনের মধ্যে কি বলেছিল, মিডিয়া এসেছিল, কি বলুন তো, যে কই আমরা তো ভাঙড়ে জায়গা এয়ারপোর্টের জন্য কিছু বলছি না। আমি কিন্তু চুপ করে থাকিনি, আমি অলরেডি চিঠি লিখে কোশ্চেন লিখে বিধানসভায় জমা করেছি এই এয়ারপোর্ট সংক্রান্ত। যদিও বিধানসভার কোশ্চেন যতক্ষণ না পাবলিক হচ্ছে বিস্তারিত বলা যায় না, কিন্তু আপনাদের বলে রাখি এই অপদত্ত সরকারের মনে ওই ধরনের কোনো কুচিন্তা কিন্তু ঘুরছে। কারণ এই যে থানা বাড়িয়েছে এটা মনে করবেন না শুধুমাত্র আইএসএফ কে জব্দ করার জন্য, কারণ এখানকার যারা অফিসাররা আছে আমার এদেরও তো কোনো বন্ধু বান্ধব আছে, তারা পুলিশ, আর তাদের সাথেও তো নওশাদ সিদ্দিকীর একটু ভালোবাসা আছে। তারা বলছে এখানে এসে দেখছি 90% আইএসএফ, কি করে আটকাবো আমরা? তারা বলেছে
সেখান থেকে আমরা শুনেছি। তো এই পুলিশ দিয়ে আইএসএফ কে আটকাতে পারবে না, এটা অভিষেক বাবুও ভালো জানে, মমতা ব্যানার্জি ভালো জানে। এদের একটা আরএসএস এর একটা চক্রান্ত যেটা বাস্তবায়ন করতে চাইছে। আরএসএস এর চক্রান্তটা কি? এই কলকাতার লাগোয়া সব থেকে পিছিয়ে বর্গের মতো এখন শক্তিশালী এলাকা যারা খেটে খেতে পারে সেটা ভাঙড়। এই ভাঙড়কে উচ্ছেদ করে এখানে এয়ারপোর্ট করতে হবে। আমার সন্দেহ মমতা ব্যানার্জি সুকৌশলে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য এই থানাগুলোকে তৈরি করে আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছে। তবে আমরা প্রশাসনকে মান্যতা দিয়ে চলি, প্রশাসনকে আমরা সম্মান দিই। তবে আপনারা সজাগ থাকবেন, আপনাদের হয়ে কথা বলার লোক বেশি বেশি তৈরি করতে হবে। আগামী দিনে যদি এই ভাঙড়ের দিকে চোখ তুলে তাকায় এয়ারপোর্ট করার জন্য, সেই চোখকে পেনের খোঁচা দিয়ে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে। সেটা শুধুমাত্র দেশের রাজ্যের আইনসভায় নয়, দেশের আইনসভায় আমাদের লোককে পাঠাতে হবে। নাহলে এর আগে যাকে পাঠিয়েছিলাম সে কুকুর নিয়ে কি সব প্রশ্ন করেছিল। মানুষ খেতে পাচ্ছে না। এখানে লকডাউন পিরিয়ডে তারা হাহাকার করছিল, কৃষকরা তার মাসিক গড়াই মাত্র 7,000-এর নিচে ইনকাম করছে, তা নিয়ে কোনো কোশ্চেন নাই। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হলো পার্লামেন্টে, মাননীয় মিমি চক্রবর্তী মহাশয়ের কাজ ছিল এই ভাঙড়ের কৃষকদের স্বার্থে, যাদবপুরের কৃষকদের স্বার্থে একা হলেও নওশাদ সিদ্দিকীর মতো পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষি বিলের বিরোধিতা করা। কিন্তু আমি অপদার্থ মনে করছি, দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন মনে করছি, ওই এমপি মহাশয় কিন্তু কথা বলেনি। তাই আপনাদের বলবো, আপনাদের কণ্ঠ হয়ে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে। আপনারা অভাব অভিযোগ সমস্যাগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। তো ভাই একটা কথা মনে পড়ে গেল, কোনো জায়গায় ফাঁকা নেই তো চেয়ার। আমার কিছু আবার আমার ভাঙড়ের ভালোবাসার কিছু সাংবাদিক আছে, সবাইকে আমি ভালোবাসি, যে আমার বিরুদ্ধে বলে তাকেও ভালোবাসি, যে আমার পক্ষে বলে তারা ভালোবাসি। আবার ফাঁকা চেয়ারের ছবি তুলে বলবে নওশাদ সিদ্দিকীর জনসভায় লোক হয়নি। তবে নওশাদ সিদ্দিকীর জনসভায় লোক হলো কি না হলো ও নিয়ে আমি ভাবি না। 2021-এ বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই ভয় দেখানোর পরেও ভাঙড়ের বাপ মা ভাই বোন কাকা জ্যাঠারা মিলে নওশাদ সিদ্দিকীকে 1,09,000-এর বেশি ভোট দিয়ে রাজ্যের আইনসভায় পাঠিয়েছে। এখানে বিজেমুলকে আটকাতে হবে, এখানে বিজেমুলকে আটকিয়ে ভাঙড় থেকে লিড দিয়ে পার্লামেন্টে অ্যাডভোকেট নূর আলম খানকে পাঠাতে হবে। আমি আশা করব লিড আমাদের আরো বেশি হবে। হবে কি না ভাই? এটা পঞ্চায়েত ভোট নয় তো রাজ্যের পুলিশকে দিয়ে তুমি লীলা খেলা খেলবে। অনেক খেলেছো। তবে একটা কথা বলে যাই শওকত মোল্লা সাহেবকে এখান থেকে, মামলা কিন্তু নওশাদ সিদ্দিকীর করা আছে। আজ না কাল তোমার কিন্তু তড়ি পার হবে, ছাড়ার জায়গা নয়, ছাড়ার জায়গা নয়। আমার 3টে ভাইকে শহীদ করেছে, একাধিক ভাইকে গুলি করেছে, পা কেটে গিয়েছে, আমাদের মহিলা সদস্যদেরকে মানে হ্যারাসমেন্ট করেছে। ছেড়ে কোনো কথা হবে না। বন্ধুগণ আপনাদের বলবো, কারো কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। আমাদের বাম বন্ধুর একটা কথা বলছে, না বলে পারছি না, তো সারা রাজ্য থেকে বলছে ভাঙড় কি আর যাদবপুর, ভাঙড় কি আর যাদবপুর, এই ধরনের একটা মিসগাইড করছে। বামপন্থী বন্ধুরা ভুলে যাচ্ছে একটা মানুষ তখনই সুস্থ হয় যখন পুরো শরীরটা সুস্থ থাকে। ভাঙড় যাদবপুর নয়, ঠিক কথা, ভাঙড় কিন্তু যাদবপুরের কলিজা। যার কলিজা খারাপ হয়ে যাবে তার কিছু লাভ হবে না। তো কলিজাকে বাদ দিয়ে ওরা অনেক কিছু ভাবছে। আমরা দেখেছি বিগত ইলেকশনে, লোকসভা নির্বাচনে আপ ডাউন হতে আসবে, ভাঙড়ের মানুষ লিড দেবে, সে পার্লামেন্টে যাবে। লিড তো আইএসএফ এর কাছে আছে কি ভাই? সোনারপুরে আমাদের সংগঠন দাঁড়িয়েছে বিশাল ভাবে, বারাইপুর উত্তর দক্ষিণ, সোনারপুর পশ্চিম পূর্ব পশ্চিম, এইদিকে টালিগঞ্জ এবং আমাদের অনির্বাণদা আছে, অনির্বাণদাও তার বন্ধু বান্ধব থেকে একটা ভালো ইউনিট হেভি ভোট তৈরি করছে যাদবপুরে। তা আমাদের তো সংগঠন তৈরি হয়ে গিয়েছে। সময় কথা বলবে 4 তারিখে। আপনাদেরকে বামপন্থী বন্ধুরাও কিন্তু অনেক ভুল বুঝাতে পারে, সতর্ক থাকবেন। তবে একটা কথা বলছি, আমাদের এখানকার যিনি রশিদ গাজী মহাশয় বা তুষার বাবু, তাদের সাথে আমার কোনো মতবিরোধ নাই। যদি তুষার বাবু রশিদ গাজীর হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে এই যাদবপুরটা কিন্তু আমাদেরকে ওনারাই ছেড়ে দিত। ওনারা জানে, কিন্তু ওনাদের হাতে তো সেই ক্ষমতা নাই। ব্যাপারটা হচ্ছে, আমি বারবার বলছি, আপনারা চোখ কান খুলে দেখবেন, দিনে বামপন্থী, দিনে কংগ্রেস, আর সন্ধ্যের পরে আরএসএস বিজেপি হয়ে যাচ্ছে। বেশ কিছু নেতা, তাদের কাছ থেকে সজাগ থাকতে হবে। আমি আপনাদের বলি, অনেক মিসগাইড আমাদের করবে। আপনারা বাড়িতে ফিরে যাবেন,
আপনারা দায়িত্ব নেবেন আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল কোথায় ভোট দেবেন? সকাল সকাল খাম চিহ্নে ভোটটা দিয়ে আমাদের এখান থেকে ব্যাপকভাবে লিড দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, এই লিডের নেওয়ার পরে আমাদের অ্যাডভোকেট নূর আলম খান আপনাদের প্রতিনিধি হয়ে দেশের যেখানে আইন তৈরি হবে, দেশে সারা দেশে 543 জন মিলে আইন তৈরি করে, ওর মধ্যে থেকে ভাঙড় তথা যাদবপুর থেকে আমরা আমাদের পক্ষ থেকে পাঠাবো যে আইন তৈরি হবে। যদি জনগণের বিপক্ষে যায়, শ্রমিকের বিপক্ষে যায়, কৃষকদের বিপক্ষে যায়, ছাত্র যুবর বিপক্ষে যায়, বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ করবে এবং ভাঙড় সহ যাদবপুরের মানুষ সহ রাজ্যের মানুষ সহ দেশের মানুষের বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে। অ্যাডভোকেট নূর আলম খান সাহেবকে আমরা 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। হবে তো নাকি ভাই? সময় আছে, আরো আগামী দিনে আরেক কথা বলবো, আস্তে আস্তে আমরা বিদায় নিই। তবে একটা জিনিস করবো, একটু শুনবেন। ওই দেখাচ্ছে সিগন্যাল, এই দেখেন, একটু মোবাইলে তাহলে ফ্ল্যাশটা অন করো। একটা স্লোগান হবে, চুপচাপ খামে চাপ, শেষ পর্যন্ত মোবাইলে যে যেখানে আছো, যে যেখানে আছো, এখনো বাকি আছে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে, মায়েরা মোবাইলটা চালান। স্লোগান ওরে বাবা, কোথায় কোন মাথায় লোক, লাইট ছিল না বলে দেখতে পাচ্ছি না, ওরে বাবা। স্লোগানটা দিই, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার